আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন বলছেন তাসমিন জারা। জানিয়ে দিব মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন। উস্কানিমূলক বক্তব্য মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা। সর্বশেষ জানিয়ে দেব মহররম উপলক্ষে আইভীর বাড়িতে নেওয়াজ বিতরণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন বলছেন তাসনিম জারা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে গুম, খুন ও গণহত্যার অভিযোগ তুলে বিচারের দাবিতে মঙ্গলবার 23 জুন বিকালে সমাবেশ করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সেই সমাবেশ নারীদের অংশগ্রহণ ও বসার স্থান নির্ধারণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। সেই আলোচনায় যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী ও চিকিৎসক ডক্টর তাসনিম জারা। বুধবার 24 জুন ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে 11 দলীয় জোটের কর্মসূচিতে নারীদের বসাকে কেন্দ্র করে তিনি লেখেন, সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন। একটি আসন যেমন একদিনে দেওয়া যায় তেমনই একদিনে কেড়েও নেওয়া যায় উল্লেখ করে সাবেক এনসিপি নেত্রী বলেন, কিন্তু সেই আদর্শই একমাত্র জিনিস যা কেউ দিতে পারে না আর কেউ কেড়েও নিতে পারে না যদি না নিজেই তা হাতছাড়া করেন। এদিকে 11 দলের সেই কর্মসূচির ছবি যুক্ত করে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তার ফেসবুক পোস্টে লেখেন, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস সিটিজেন্স অব এনসিপি ব্যাটারিগিরি মুর্দাবাদ। জানাবো এদিকে মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। জাতীয় সংসদের চলমান অধিবেশনে তিনি অংশ নিতে না পারায় তার সংসদে ফেরার সম্ভাবনা ও সাংবিধানিক অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে 15 মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। সংসদের অধিবেশন শুরু হলেও তিনি যোগদান করতে পারেননি। তিনি কবে নাগাদ যোগদান করতে পারবেন বা বাইরে থেকেও সংসদ অধিবেশনে যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে আছে প্রশ্ন। বাংলাদেশের সংবিধানের 5ম ভাগে প্রথম পরিচ্ছেদের 67 খ ধারা অনুযায়ী স্পিকারের অনুমোদন ছাড়া পরপর 90 বৈঠক দিবস অনুপস্থিত থাকলে আসন শূন্য বলে গণ্য করা হয়। এ প্রেক্ষাপটে সংসদে মির্জা আব্বাসের শারীরিক অবস্থায় এবং সংসদে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলেন পটুয়াখালী 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার 23 জুন জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য, শপথ গ্রহণ এবং সংসদে যোগদানের সম্ভাবনা নিয়ে জানতে চান তিনি। জবাবে স্পিকার হাফিজউদ্দিন আহমদ জানান, মির্জা আব্বাস চিঠির মাধ্যমে সংসদকে তার শারীরিক অবস্থার বিষয়ে অবহিত করেছেন। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং পুরোপুরি সুস্থ হলে সংসদে যোগ দেবেন। স্পিকার আরও বলেন, কোন সংসদ সদস্যের যদি সদস্য পদ চলে যায় যথাসময়ে সংসদ থেকে সবাইকে জানিয়ে দেওয়া হবে। এদিকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতির খবর জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। রবিবার 21 জুন নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বলেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ঢাকা 8 আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় আগের তুলনায় অনেকটাই সুস্থ। তার সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন তাদের সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ইনশাআল্লাহ পূর্ণ সুস্থতা লাভ করে অচিরেই পুনরায় জনগণের মাঝে ফিরে এসে দেশ ও জনগণের কল্যাণে নিজের দায়িত্ব ও কার্যক্রম যথারীতি অব্যাহত রাখবেন মির্জা আব্বাস। মির্জা আব্বাসের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন হাবিবুর রশিদ হাবিব। জানিয়ে দেব উস্কানিমূলক বক্তব্য মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা। কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক, মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয়েছে। গত 20 জুন জালাল আহমেদ খোকন তালুকদারের নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। নিজেকে কুমিল্লা মহানগরীর 26 নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দাবি করলেও মহানগর যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে বাদী খোকন যুবদলের কোনো স্তরের সদস্য নয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত 19 জুন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রূপ এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। অভিযোগে বলা হয়েছে, একটি ইউটিউব ভিডিওটিতে সংসদ সদস্যের দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করা হয়েছে। এছাড়া একটি ফেসবুক আইডি থেকেও তার ছবি ব্যবহার করে তাকে গুপ্ত আওয়ামী লীগ নেতা ও
ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে পোস্ট দেওয়া হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়, মিথ্যা, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে সংসদ সদস্যের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন। এদিকে মামলাটি ঘিরে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা। কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন, জালাল আহমেদে খোকন তালুকদার যুবদলের দায়িত্বশীল কোনো নেতা নন। তিনি পূর্বে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত একজন ব্যক্তি কিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা করেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। মুফতি ফয়জুল করিম একজন শ্রদ্ধেয় নেতা এবং বিগত সরকারের সময়ে নির্যাতনের শিকার ছিলেন। একই ধরনের বক্তব্য দিয়েছেন কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান। তিনি বলেন, জালাল আহমেদ খোকন তালুকদার যুবদলের কেউ নন। তিনি আগে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই বিষয়ে কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এম বিলাল হোসেন বলেন, মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আমার মনে করি। বিষয়টি আমরা আইনগতভাবে মোকাবেলা করব। এ ব্যাপারে জালাল আহমেদ খোকন তালুকদার বলেন, আমার নেতা মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে বলেই আমি মামলা করেছি। আমি যে যুবদল কমিটিতে আছি সেটি এমপি মনিরুল হক চৌধুরীর ঘোষিত কমিটি এবং এটি কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কমিটি নয়। সর্বশেষ জানিয়ে দেব, মহরম উপলক্ষে আইভীর বাড়িতে নেওয়াজ বিতরণ। পবিত্র মহরম উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভীর বাসভবনে দোয়া, ধর্মীয় বয়ান এবং নেওয়াজ বিতরণের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ২৩ জুন সন্ধ্যায় অনুষ্ঠিত এই আয়োজনে তার পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নগরীর বিশিষ্টজন, সাংস্কৃতিক কর্মী, তরিকপন্থী অনুসারী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তবে আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো নেতাকর্মীকে অনুষ্ঠানে দেখা যায়নি। সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতার কারণে এবারের আয়োজনে রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। সন্ধ্যার পর আইভীর বাসভবন প্রাঙ্গণে অবস্থিত খানকা শরীফে মুসলিম উম্মাহ ও দেশের শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে বাসার ভেতরে ও সামনের সড়কে শিশু কিশোররা মহরমের ঐতিহ্যবাহী রণবাজনা পরিবেশন করে। একই সময়ে তাজিয়া প্রস্তুতির কাজও করতে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন। এদিকে রাত 9:45টার দিকে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একটি মিছিল আইভীর বাসার সামনে সড়ক দিয়ে অতিক্রম করে। এ সময় নিরাপত্তার স্বার্থে বাসভবনের ফটক বন্ধ করে দেওয়া হয়।